এই ভিডিওর জন্য লেটস প্লে এক্সেল। লেটস অ্যাজিউম যে তোমার ইন হ্যান্ড স্যালারি 40,000 রুপিস, আর এটাকে এবার তোমরা তিন ভাগে ভাগ করবে, যেখানে 50% হবে তোমাদের দৈনিক জীবন যাপন করার জন্য যা যা ইউজের, যেমন তোমাদের রেন্ট হয়ে গেল, ইলেকট্রিসিটি বিল হয়ে গেল, এক মাসের রেশন হয়ে গেল অ্যান্ড ইত্যাদি। নেক্সট যে 30% হবে সেটা যাবে তোমাদের ডিজায়ার্স এর দিকে। কি লাভ এমন জীবনে যেখানে 60 বছর অবধি তুমি প্রচুর প্রচুর টাকা জমিয়ে ফেললে, কিন্তু 60 বছরে গিয়ে আর লাইফ এনজয় করার মতো সেই এনার্জিটাই আর নেই, এমন লাইফে কোনো দরকার নেই। সো ডিএসএলআর কিনতে হবে, ফোন কিনতে হবে, বাইক কিনতে হবে, গাড়ি কিনতে হবে, সে সব কিছু করতে হবে, বাট 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 এই 30% এর ভিতরে। অ্যান্ড রেস্ট যে 20% হবে সেটা যাবে তোমাদের ইনভেস্টমেন্টের দিকে। তো চলো এটাকে এবার একটা এক্সেল এর মাধ্যমে বোঝা যাক। তো আমি অ্যাজিউম করছি যে মোটামুটি তোমাদের ইনহ্যান্ড যে স্যালারি সেটা হচ্ছে 40,000 টাকা। তো 40,000-এর যে 50% হবে সেটা যাবে তোমাদের নিডস এর দিকে। তো 40,000-এর 50% কত হলো? 20,000 টাকা। এরপর 30% যাবে তোমাদের ডিজায়ার্স এর দিকে, মানে যে 12,000 টাকাটা সেটা যাবে তোমাদের ইচ্ছা দিকে, সেটাতে তুমি শপিং করবে, মোবাইল কিনবে, যা খুশি করবে। অ্যান্ড রেস্ট যে 20% হবে সেটা যাবে ইনভেস্টমেন্টের দিকে, সেটা হচ্ছে মোটামুটি 8,000 টাকা। তো এই ভিডিওতে আমি অ্যাজিউম করছি যে তোমাদের প্রত্যেক বছর 3% করে ইনক্রিমেন্ট লাগবে, যে তুমি প্রাইভেটে করো বা গভর্নমেন্টে করো। প্রাইভেটে একটু উপর নিচে করে, বাট গভর্নমেন্ট সেক্টরে এটা ফিক্স যে 30,000 যে 3% ইনক্রিমেন্ট লাগবে। তো ফার্স্ট ইয়ারে ইনক্রিমেন্ট লাগার পর তোমার স্যালারি ইনক্রিজ হয়ে হবে 41,200 টাকা, মানে 1200 টাকা ইনক্রিজ হবে। তারপরে বছর ইনক্রিমেন্ট লেগে হবে 42,436 টাকা, মানে 1236 টাকা ইনক্রিমেন্ট হবে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। আর একটা জিনিস বলে রাখি যে গভর্নমেন্ট সেক্টর এমপ্লয়ীদের জন্য এত কম কিন্তু ইনক্রিমেন্ট হয় না। আমি এটা ওভারঅল স্যালারির উপরে ইনক্রিমেন্টটা ধরেছি, বাট গভর্নমেন্ট সেক্টরে যে ইনক্রিমেন্টটা লাগে সেটা বেসিক্যালি বেসিকের উপরে লাগে, তো এর থেকে বেশি হি ইনক্রিমেন্ট লাগবে। সিমিলারলি প্রাইভেট সেক্টরে এত কম ইনক্রিমেন্ট হয় না, এর থেকে বেশিই হবে, মানে ওভারঅল যে স্যালারিটা 3%-এর যদি ইনক্রিমেন্টও লাগে তো এর থেকে বেশিই থাকবে। আচ্ছা, এবার স্যালারি ইনক্রিমেন্টের থেকে যে অ্যামাউন্টটা তোমাদের বাড়ছে, মানে ফার্স্ট ইয়ারে ইনক্রিমেন্ট লাগলো তো কত হচ্ছে? 1200 টাকা। এবার এই 1200 টাকাটা আবার নিডস, ডিজায়ার্স বা ইনভেস্টমেন্টে 50:20:30 রেশিওতে ডিভাইড করা হবে না, রাদার আমরা একটা রিভার্স প্রসেস ইউজ করব, মানে ইনভেস্টমেন্টের দিকে 50% যাবে। তো 1200 যদি 50% নিতে হলে কত হয়? 600 টাকা। তো 600 টাকা যাবে ইনভেস্টমেন্টে। ডিজায়ার্স সেই 30%-এই থাকবে, তো 1230% হচ্ছে 360 টাকা। তো 360 টাকা গেল ডিজায়ার্সের। অ্যান্ড রেস্ট যে 20% সেটা যাবে তোমাদের নিডস এর দিকে। তো অ্যারাউন্ড 240 টাকা যাবে কিসে? তোমাদের নিডস এর দিকে। আর এতে আমরা কনসিডার করছি যে প্রত্যেক বছর 6% করে আমাদের দেশে ইনফ্লেশন হচ্ছে, যদিও কারেন্ট রেট অফ ইনফ্লেশন হচ্ছে 5.42%। আচ্ছা, এবার স্যালারি ইনক্রিমেন্টটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই 40,000 টাকাটা, লেটস সে 25 বছর তোমরা চাকরি করবে, তো 40,000 টাকাটা 3% ইনক্রিমেন্ট লেগে লেগে 25 বছরে মোটামুটি 80,000 টাকাতে কিন্তু এটা গিয়ে ফাইনাল স্যালারি দাঁড়াবে। আচ্ছা, তো এবার তোমরা যদি রিভার্স যে রেশিওতে বললাম ইনভেস্টমেন্ট করতে সেটা করো, তাহলে তোমাদের নিডস, ডিজায়ার্স আর ইনভেস্টমেন্ট স্টার্টিং এ কিন্তু 50%, 30%, 20% হবে, বাট আস্তে আস্তে দেখতে পারবে যে ডিজায়ার সেম আছে, বাট ইনভেস্টমেন্ট আর নিডস এ কিন্তু একটা ম্যাসিভ চেঞ্জ আসবে। লাস্টে গিয়ে নিডস 34% হয়ে যাবে, ইনভেস্টমেন্ট দাঁড়াবে 35%, যেটা কিন্তু একটা খুবই বড় অ্যামাউন্ট হবে। আর দরকারও আছে, বিকজ যত বেশি ইনভেস্টমেন্টে বেস হবে
রিটায়ারমেন্টের টাইমে তত বেটার। এরপরে প্ল্যানিং, যে কোনো মাসে যখন আমরা ক্যালকুলেট করব তো সব সময় আগে প্ল্যানিং করা উচিত যে সেই মাসে আমার মোটামুটি কত খরচা হতে পারে। লেটস সে তোমরা জিওর 1 বছরের প্যাক ভরাও, তো নেক্সট ইয়ার জিও যখন প্যাক ভরাবে লেটস সে 1599 টাকার প্যাক, তো 1 বছর পর ভরাবে না, তো তার জন্যে ধরো 520 টাকা করে মাস গেলে সেভ করবে। পুজো আসবে, দুর্গা পুজোতে সবাইকে জিনিসপত্র কিনে দিতে হবে, লেটস সে 10,000 টাকা তুমি পুজোতে শপিং করবে, তো 833 টাকা করে ধরো। এবার তুমি যদি বাইরে থাকো, বাড়ির বাইরে, লেটস সে ব্যাঙ্গালোরে থাকো, হায়দ্রাবাদে থাকো, তো কিছু না হোক বছরে একবার বাড়ি আসবে, লেটস অ্যাজিউম ট্রেনে আসবে তোমরা বাড়ি, তো তার জন্য 500 টাকা যদি মাস গেলে ধরি, তো 12 মাসে 6,000 টাকা হয়ে যাবে। পুজোতে ঘুরতে যাওয়ার জন্য কিছু টাকা ধরলাম, বাড়িতে টাকা পাঠাবে, হাউস রেন্ট আছে, ওয়াটার সাপ্লাই এন্ড ইত্যাদি সব চার্জেস। তো এই সব কিছু যদি তোমরা একটা ক্যালকুলেট করে রাখো তো একটা রাফ এস্টিমেট আইডিয়া পেয়ে যাবে যে একটা মাসে কত খরচা হতে পারে। তো 20,000 টাকা আপাতত স্টার্টিং স্যালারি, তো 40,000 50% হচ্ছে 20,000, তো দেখা যাচ্ছে যে মোটামুটি 15,120 টাকা, 180 টাকা সরি, তোমাদের খরচা হবে। বাট যখন এক্সপেন্ডিচার মানে অ্যাকচুয়াল ক্যালকুলেট করব, এই চার্টে প্রত্যেক দিনের কি কি খরচা আছে সেগুলো রেকর্ড করব, তো নিজেকে 15,000 টাকা আমরা বাজেট দেবো না, আমরা তার জায়গায় নিজেদেরকে 13,000 টাকা বাজেট দেবো। বিকজ যদি একটা টাইট বাজেট দেওয়া হয়, 2,000 টাকা কম যখন বাজেট দেবো তখন বাজেটিং কিন্তু আরো বেটার করতে পারবো, আরো ফালতু যে খরচা হয় সেগুলোকে খুব কম করাবে। যেমন লেটস সে চিকেন কিনলে, তার সাথে চাল কিনলে, তার সাথে ডাল কিনলে, তো মোটামুটি দেখা যাচ্ছে তোমার 120 টাকা খরচা হলো। সো নেক্সট ডে ধরো ফ্রুটস কিনলে, লেটস সে ফ্রুটস কিনলে, তার সাথে ভেজিটেবলস কিনলে, এতে 50 টাকা খরচা হচ্ছে। তো এইভাবে যখন রেকর্ড করবে তখন কিন্তু তোমার কাছে একটা ক্লিয়ার পিকচার থাকবে যে মাসের শেষে কত টাকা বাঁচাতে পারলে নিজের এক্সপেন্ডিচার থেকে। সিমিলারলি এই মান্থে কত খরচা করেছো আর কত অ্যামাউন্ট বাঁচাতে পেরেছো, এই রেকর্ডটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বিকজ অ্যাট দ্য ইয়ার এন্ড যখন তুমি দেখতে বসবে তখন তুমি অ্যাকচুয়ালি একটা ফিগার পাবে যে 1 বছরে নিজের জাস্ট নিডস এর ওখান থেকে কত টাকা সেভ করতে পেরেছো। নাও the next part is very important and very interesting, that is your investment কত পার্সেন্ট? 20%। তো 8,000 এ 20% কত হয়? সরি, 40,000 এ 20% কত হবে? 8,000 টাকা। না, এই 8,000 এর 60% হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট, মানে 60% মানে হচ্ছে 4,800 টাকা। এবার এই 4,800 টাকাটা হচ্ছে দুটো ক্যাটাগরি অফ পার্সনের জন্য, একজন কনজারভেটিভ ইনভেস্টর যে খুব কম রিস্ক নিতে চায়, আর একটা হচ্ছে লং টার্ম একটু হালকা ফুলকা রিস্ক সে নিতে পারে। তো এই দুটো ক্যাটাগরি। না, যে কনজারভেটিভ ইনভেস্টর হবে তার উচিত যে লার্জ ক্যাপ মানে ভারতের এমন কোম্পানিজ যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে above 20,000 crore, তো সেই সব কোম্পানিজে 50% ইনভেস্ট করবে। তো 48,000 50% কত হয়? 2,400। মিড ক্যাপ মানে হচ্ছে এমন কোম্পানিজ যাদের নেটওয়ার্থ 5,000 crore to 20,000 crore, তো তার 25% কত হচ্ছে? 48,200 টাকা। আর স্মল ক্যাপ মানে 15% ইনভেস্ট করছো তাতে মোটামুটি 720 টাকা। তো যদি আমি ইয়ারলি ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করি এই 4,800
কে 12 দিয়ে গুণ করলে হচ্ছে 57,600। সিমিলারলি যে লং টার্ম ইনভেস্টর হবে সে লার্জ ক্যাপে 15% করবে মানে 720 রুপিস, মিড ক্যাপে 25% মানে 1200 টাকা, আর স্মল ক্যাপে 50% মানে 2400 টাকা। তো তারও মান্থলি ইনভেস্টমেন্ট সেই 4800 টাকাই হচ্ছে, আর ইয়ারলি ইনভেস্টমেন্ট তাহলে কত হয় 57,600 সেম। বাট কনজারভেটিভ ইনভেস্টর যেই তো লার্জ ক্যাপে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করেছে, হেন্স তার কিন্তু অন অ্যান অ্যাভারেজ মোটামুটি 12% ইন্টারেস্ট হবে। তার মানে আমরা দেখতে কি পারবো 57,600 এর 12% is 6,912, মানে এক বছর পর সে এত টাকা প্রফিট করবে। সেখানে যে লং টার্ম করবে আর একটু রিস্ক নেবে, তো সেই ক্ষেত্রে যেহেতু স্মল ক্যাপে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট করে রেখেছে, তো তার মোটামুটি 15% এর রিটার্ন পাবে। সে প্রফিট করবে কিন্তু 8,640 রুপিস। এটাকে আর একটু ভালো করে দেখা যাক ইন্টারেস্টিং কি। আচ্ছা, অ্যাভারেজ রিটার্নস দুটোর কম্পেয়ার করা যাক। 2 বছর পর দুজনেরই কিন্তু কর্পাস অ্যামাউন্ট 1 লাখ টাকা হবে, বাট 10 লাখ টাকা যে কনজারভেটিভ ইনভেস্টর সে কিন্তু 10 বছর পর তার কাছে সেটা হবে, বাট যে একটু রিস্ক নেবে তার কিন্তু সেই কর্পাসটা 9 বছরেই হয়ে যাবে। 20 লাখ টাকা কনজারভেটিভ ইনভেস্টরের ক্ষেত্রে 14 বছর লাগবে, বাট যে একটু হালকা রিস্ক নেবে তার 13 বছরে হয়ে যাবে। 20 বছর পর ডিফারেন্সটা দেখো, 20 বছর পর কনজারভেটিভ ইনভেস্টরের কাছে 46 লাখ টাকা আশেপাশে অ্যামাউন্ট হবে, whereas যে রিস্কি একটু ইনভেস্টমেন্ট করবে তার কাছে 67 লাখ রুপিস হবে। অ্যান্ড 23 বছর পর যে ওই রিস্কটাকে একটু কন্ট্রোল একটু মেনটেন করে রাখতে পারবে তার কাছে 23 বছর পর 1 কোটি টাকা হবে, whereas যে কনজারভেটিভ ইনভেস্টর তার কাছে 27 বছর পর হবে। নাও এই যে হিউজ কর্পাসটা আসছে সেটা তোমরা ইউজ করতে পারো, পরে বাড়ি কিনতে হবে, জমি কিনতে হবে, গাড়ি যাই হোক, বা ছেলে মেয়েদের পড়াশোনা অনেক কিছুতে কাজে লাগবে এই স্মল ইনভেস্টমেন্টটা যদি এখন থেকে করা হয়। এরপরে আর একটা পার্ট হচ্ছে ইন্স্যুরেন্স। আমাদের কার কবে শরীর খারাপ করবে বা কে কখন টপকে যাবে কোনো গ্যারান্টি নেই। সো প্রত্যেক মাসে আমাদের একটা ইন্স্যুরেন্স করা উচিত, যেখানে একটা 8,000 রুপিসের ইয়ারলি হেলথ ইন্স্যুরেন্স ইজ এনাফ টু কভার মোর অর লেস এভরিথিং। তো হেলথ ইন্স্যুরেন্স যদি 8,000 টাকার ইয়ারলি করো, তার মানে মান্থলি কত হবে 666 টাকা। অ্যান্ড 24,000 টাকার যদি একটা লাইফ ইন্স্যুরেন্স করো মানে ইয়ারলি পলিসি, তো মাস গেলে কত দিতে হবে 2,000 টাকা। আর এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেক মানুষের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স আর একটা লাইফ ইন্স্যুরেন্স ইম্পর্টেন্ট, অ্যান্ড ইট ইজ ম্যান্ডেটরি টু হ্যাভ দোজ। আচ্ছা, এই সব কিছু খরচার পর ইনভেস্টমেন্টে যে 534 টাকা বাঁচবে সেটাকে দুভাগে ভাগ করা হবে। সেটা হবে সিকিউরিটি ইনভেস্টমেন্ট, যার হাফ পোর্শন যাবে পিপিএফ এ আর হাফ পোর্শন যাবে পোস্ট অফিস সেভিংস ব্যাংকে। না, সরকারের একটা প্রাবধান আছে যে 1.5 লাখ টাকা অবধি ছাড় দেয় কখন, যদি তুমি সেই পিপিএফ এ 1.5 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে। সো পিপিএফ খুবই হেল্পফুল হবে নিজের ট্যাক্স বাঁচানোর জন্য। নাও রেস্ট পোস্ট অফিস সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে কেন রাখবো? এত সরকারি ব্যাংকও তো আছে, বাট পোস্ট অফিসে সবারই একটা অ্যাকাউন্ট হওয়া উচিত, সেভিংস অ্যাকাউন্ট, বিকজ পোস্ট অফিস দেয় 4% রেট অফ ইন্টারেস্ট, যেটা কিন্তু যে কোনো সরকারি ব্যাংক থেকে অনেক বেশি। সো ফর কিপিং ইয়োর মানি সেফ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটু গ্রো করার জন্য যদি এই ইচ্ছা হয়, তাহলে পোস্ট অফিস ইজ দ্য বেস্ট প্লেস
to keep your unused wealth and let it multiply by 4% rate of interest. So I hope তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হবে and অনেক কিছু জানতে পেরেছো তোমরা। ভিডিও তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, and till then